আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ কোষ সম্পর্কে। এই বিল্ডিং অট্টালিকা যেরকম ইট দিয়ে তৈরি, ঠিক তেমনি আমাদের দেহ জীবনের কাঠামোগত একক কোষ দিয়ে তৈরি। যেমন কোষ হচ্ছে আমাদের জীবনের মৌলিক কাঠামোগত এবং গঠনগত একক। কোষ সর্বপ্রথম আবিষ্কার করেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। তার নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে তিনি কর্কের ফালি রেখে দেখেন যে বিভিন্ন হানিকম্বের মতো স্ট্রাকচার রয়েছে খালি খালি। এইসব দেখে তিনি একে ল্যাটিন ভাষার শব্দ সেলাস থেকে নাম দেন সেল। ল্যাটিন ভাষায় সেলের অর্থ হচ্ছে ছোট কক্ষ বা ছোট ঘর। জীবিত প্রাণী যেহেতু কোষ দিয়ে তৈরি, তাই জীবিত প্রাণীকেও দুই ভাগে ভাগ করা যায়, যথা এককোষী এবং বহুকোষী। যে সকল জীব তাদের সমস্ত শারীরবৃত্তীয় কাজ একটি কোষ দিয়ে সঞ্চালনা করে তাদের বলে এককোষী, যেমন ক্লামাইডোমোনাস, প্যারামোসিয়াম, অ্যামিবা ইত্যাদি। বহুকোষী জীব হচ্ছে যে সকল জীবের একটি দেহে অনেকগুলি কোষ একত্রিত হয়ে বিভিন্ন অঙ্গাণু তৈরি করে এবং অঙ্গাণু তৈরির মাধ্যমে শরীরের বিভিন্ন কাজ সম্পন্ন করে, ওই দেহটিকে বাঁচিয়ে রাখে এবং বিভিন্ন কাজ করে, ওই জীবটিকে বলে বহুকোষী জীব। যেমন কিছু ছত্রাক, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। কোষতত্ত্ব এই তত্ত্বটি সর্বপ্রথম দেন বিজ্ঞানী এম.জে. স্লেডেন এবং থিওডর সোয়ান 1835 এবং 39 খ্রিস্টাব্দে। এই তত্ত্বে বলা হয় যে সকল জীবিত প্রাণী কোষ দিয়ে তৈরি এবং কোষ হলো জীবনের মৌলিক গঠনগত এবং কার্যগত একক। বিজ্ঞানী আর ভিরচো 1885 সালে এই তত্ত্বটি পরিবর্তন করার জন্য প্রস্তাব দেন। 1940 সালে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের আবিষ্কারের ফলে কোষের জটিল গঠন বোঝা সম্ভব হয়। এখন কোষের কিছু ডিভিশন রয়েছে, যেমন কোষের ডিভিশনগুলি হয়েছে প্লাজমা পর্দা এবং প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, বস্তু এবং রস। বস্তুকে দুটি ভাগে ভাগ করা যায়, পর্দাযুক্ত এবং পর্দা ছাড়া। পর্দাযুক্তকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একক পর্দা, দ্বি-একক পর্দা। নিউক্লিয়াসের আবার 4টি পার্ট রয়েছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন। আমাদের দেহ যেমন বিভিন্ন অঙ্গের কার্যের ফলে বেঁচে থাকে, ঠিক তেমনি আমাদের কোষেও বিভিন্ন অঙ্গাণু রয়েছে। একটি অঙ্গাণু হচ্ছে একটি কোষের নির্দিষ্ট অধঃএকক, যার একটি নির্দিষ্ট কাজ রয়েছে, যেমন বিভিন্ন কোষের ভিতর বিভিন্ন উপাদান সৃষ্টি করা এবং কোষ থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ পরিষ্কার করা ইত্যাদি। অঙ্গাণুগুলি বিভিন্ন কাজ করে এবং কোষটিকে বাঁচিয়ে রাখতে সক্ষম করে। অঙ্গাণুগুলি না থাকলে কোষটি বেঁচে থাকতে পারতো না এবং কাজও করতে পারতো না। কোষ অঙ্গাণুর মধ্যে হচ্ছে সর্বপ্রথম আমরা আলোচনা করব প্লাজমা পর্দা বা কোষপর্দা। প্লাজমা পর্দা হচ্ছে কোষের একটি বাইরের পাতলা আবরণ, যা নমনীয় বা নরম হয় এবং ফ্যাট এবং লিপিড নামক জৈব অণু দ্বারা গঠিত। এটি কোষের ভিতরের পদার্থকে কোষের বাইরের উপাদান থেকে বা বহিঃপরিবেশ থেকে পৃথক করে রাখে। কোষ পর্দা সকল উপাদানকে কোষের ভিতর প্রবেশ করতে দেয় না এবং সকল উপাদানকে কোষের বাইরে বেরিয়েও যেতে দেয় না, তাই একে অর্ধবেদ্য পর্দাও বলা হয়। যেমন উদাহরণস্বরূপ CO2 ঘনত্ব কোষের ভিতর বৃদ্ধি পেলে কোষের বাইরে এটি ব্যাপনের মাধ্যমে বেরিয়ে আসে এবং কোষের ভিতর যখন অক্সিজেনের ঘনত্ব কমে যায় তখন অক্সিজেন কোষের বাইরে থেকে ব্যাপনের মাধ্যমে কোষের ভিতর প্রবেশ করে। এবং কোষপর্দা কোষের ভিতর জল পরিবহনেও সহায়তা করে। এখন আমরা সলিউশনস বা দ্রবণ সম্পর্কে আলোচনা করব। এগুলি হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক সলিউশন বা সমসারক, লঘুসারক এবং অতিসারক দ্রবণ। সর্বপ্রথম হচ্ছে আইসোটনিক সলিউশন। এই দ্রবণের মানে হচ্ছে কোষের চারপাশের দ্রবণের জলের ঘনত্ব কোষের ভিতরে জলের ঘনত্বের তুলনায় একরকম হবে, যার ফলে কোষের ভিতরে জল প্রবেশ করবে না, জল বেরিয়েও আসবে না, তাই কোষটি তুলতুলে হয়ে যাবে, দৃঢ় এবং শক্ত নয়। এখন হচ্ছে আরেকটি দ্রবণ অর্থাৎ হাইপোটনিক সলিউশন বা বাংলায় বললে লঘুসারক দ্রবণ। এই দ্রবণটিতে কোষের চারপাশের দ্রবণের জলের ঘনত্ব কোষের জলের ঘনত্বের তুলনায় বেশি হবে, যার ফলে কোষের ভিতরে জল প্রবেশ করবে, যার ফলে কোষের বাইরের দ্রবণটি পাতলা হয়ে যাবে এবং কোষটি জল প্রবেশ করার ফলে ফুলে যাবে এবং একটি সময় কোষটি ফেটেও যেতে পারে। এবং এখন হচ্ছে লাস্ট এবং ফাইনাল দ্রবণ অর্থাৎ হাইপারটনিক সলিউশন বা অতিসারক দ্রবণ। অর্থাৎ এই দ্রবণে কোষের চারপাশের জলের ঘনত্ব কোষের ভিতরে জলের ঘনত্বের তুলনায় কম হয়, যার ফলে কোষের ভিতর থেকে জল কোষের বাইরে বেরিয়ে আসে এবং
কোষের বাইরের দ্রবণটি ঘনীভূত হয়ে যায়, যার ফলে কোষটি স্ফীত হয়ে যায় বা প্লাজমোলাইজড হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলে প্লাজমোলাইসিস। এবং যে কোষে এই প্রক্রিয়াটি হয় তাকে বলে প্লাজমোলাইজড সেল, যার ফলে কোষটি প্লাজমোলাইজড বা সংকুচিত হয়ে যায়। এবার হচ্ছে কোষপ্রাচীর। কোষপ্রাচীর হচ্ছে কোষ পর্দার বাইরের একটি শক্ত আবরণ, যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই উপস্থিত থাকে। এটি সেলুলোজ তন্তু দ্বারা গঠিত। সেলুলোজ উদ্ভিদ কোষকে বা উদ্ভিদ কোষকে গঠনগত শক্তি প্রদান করে। এবং কোষপ্রাচীরের কাজগুলি হচ্ছে কোষপ্রাচীর উদ্ভিদ কোষকে একটি নির্দিষ্ট আকার প্রদান করে, এবং কোষকে সুরক্ষা দেয়। আমরা দেখলাম যে লঘু সরক দ্রবণে যখন একটি কোষকে রাখা হয় তখন কোষটি ফুলে যায়, যার ফলে কোষটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন একটি উদ্ভিদ কোষকে বা একটি কোষপ্রাচীর বিশিষ্ট কোষকে এটার ভিতর রাখা হয় তখন কোষটি ফুলে যায়, যার ফলে এটি কোষপ্রাচীরের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কোষপ্রাচীর যেহেতু এটির বিরুদ্ধে সমান চাপ প্রয়োগ করে, তাই কোষটি বেশি চাপ সহ করতে পারে এবং কোষটি ফাটে না। এখন হচ্ছে নিউক্লিয়াস বা কোষের ব্রেইন। যেমন আমাদের শরীরে ব্রেইন আমাদের হার্ট কি কাজ করবে, লিভার কি কাজ করবে, স্টমাক কি কাজ করবে ইত্যাদি ইনস্ট্রাকশনস দেয়, ঠিক তেমনি নিউক্লিয়াসও কোষকে ইনস্ট্রাকশনস দেয় যে এটি পরিপূর্ণ বড় হওয়ার পর কি কি কাজ করবে। নিউক্লিয়াস প্রায় গোলাকার এবং কোষের প্রায় মধ্যখানে অবস্থিত থাকে। নিউক্লিয়াস দ্বিস্তরযুক্ত পর্দা আবৃত একটি অঙ্গাণু। এর দ্বিস্তর পর্দাটিকে বলা হয় নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার ভিতর ছিদ্র ছিদ্র রয়েছে, যাকে আমরা বলবো নিউক্লিয় পৌর বা বাংলায় বললে নিউক্লিয় ছিদ্র, যার মাধ্যমে কোষের ভিতর থেকে বাইরে বিভিন্ন উপাদানের আদান প্রদান সম্ভব হয়। নিউক্লিয়াসের ভিতর ক্রোমাটিন তন্তুগুলির একটি জালক উপস্থিত রয়েছে। ক্রোমাটিন তন্তু কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয় এবং ক্রোমোজোমের ভিতর থাকে ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ভিতর থাকে জিন হচ্ছে কোষের ডিএনএ এর কার্যকরী অংশগুলিকে জিন বলে। জিন বংশগত তথ্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তর করে। প্রায় সময় একটি জিন এক বা একাধিক কোষের কাজের সাথে জড়িত থাকে, কিন্তু কোনো বিশেষ ক্ষেত্রে একটি একক জিনের সেট একটি একক কাজ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের কাজের মধ্যে রয়েছে নিউক্লিয়াস কোষ বিভাজনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ কি কাজ করবে সেই সব কিছু নির্ধারণ করে। একটি কোষ বিভাজনের সময় এটি জনিত্র এবং অপত্যের মধ্যে বংশগত তথ্য স্থানান্তর করে। এবার আমরা নেক্সট অর্গানিল বা অঙ্গাণু সম্পর্কে জানবো, যেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটি কোষ পর্দা থেকেই বের হয়। এটি সাইটোপ্লাজমের ধাত্রে যে অসংখ্য নালিকার মতো অংশ বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত থাকে তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়, যথা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে দেখলে অমসৃণ দেখতে পারবো, এবং এটি রাইবোজোম কণাযুক্ত থাকে, তাই আমরা এটিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে অমসৃণ দেখতে পারবো। এটির ভিতর রাইবোজোম কণা যুক্ত থাকে, তাই এটি প্রোটিন সংশ্লেষ করে একটি কোষের ভিতর। কিন্তু অন্যদিকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম কণা থাকে না, তাই এটিকে অমসৃণ দেখায় না, এবং এটি কোষের ভিতর ফ্যাট বা লিপিড তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের মধ্যে রয়েছে এটি অন্তঃকোষীয় পরিবহনে সাহায্য করে, এবং এটি ফ্যাট এবং লিপিড যে তৈরি করে তা প্লাজমা পর্দা তৈরিতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় মেমব্রেন বায়োজেনেসিস। এটি যে প্রোটিন তৈরি করে তাও এটি পরিবহন করে কোষের ভিতরে যকৃত বা লিভারের নির্দিষ্ট কোষের এসইআর গুলি আমাদের ব্লাড বা রক্ত থেকে বিভিন্ন বিষ এবং ওষুধকে ডিটক্সিফাই করে, যা আমাদের দেহে খাদ্য, জল এবং বায়ুর মাধ্যমে প্রবেশ করে। এই সব কিছুই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিভিন্ন কাজসমূহ। এখন নেক্সট হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। এটি সর্বপ্রথম বর্ণনা দেন একজন জার্মান বিজ্ঞানী কেমিলো গলগি। গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স সমান্তরাল থলি দিয়ে গঠিত, এইগুলিকে বলা হয় সিস্টার্নি। এই থলিগুলি বিভিন্ন উৎসেচকে পূর্ণ থাকে এবং
এগুলিকে সিস্টনি বলা হয়। এবং গোলগি অ্যাপারেটাসের কাজগুলি হলো, গোলগি অ্যাপারেটাস এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিকটে বা এর ভিতর উৎপন্ন বিভিন্ন উপাদানগুলিকে প্যাকেজ করে এবং কোষের ভিতরে এবং কোষের বাইরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রেরণ করে। এটি লাইসোজোম তৈরি করতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিভিন্ন সরল শর্করাকে জটিল শর্করাতে পরিবর্তন করে। এখন আমরা যে গোলগি অ্যাপারেটাস দ্বারা তৈরি লাইসোজোম সম্পর্কে জানবো। লাইসোজোম একটি একক পর্দা বিশিষ্ট অঙ্গাণু যার ভিতর পাচক উৎসেচকে পূর্ণ থাকে। এটি কোষের ভিতর উপস্থিত থাকে কারণ এটি কোষের ভিতরে বিভিন্ন কোষীয় বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা পচাতে সক্ষম। এর ভিতর যেহেতু পাচক উৎসেচক থাকে। উদ্ভিদ কোষের ভিতর এত বেশি লাইসোজোম থাকে না, কারণ সাধারণত বেশিরভাগ বজ্রই কোষের ভিতর সঞ্চিত থাকে, যাদের আমরা ফল হিসাবে গ্রহণ করি। লাইসোজোমের কাজগুলি হচ্ছে, এটি কোষের ভিতর যেহেতু এটি কোষের পরিপাকতন্ত্র, তাই কোষে যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন এটি কোষকে রক্ষা করে এবং এটি কোষের ভিতর যত জীর্ণ অঙ্গাণুগুলি থাকে সেগুলিকেও ধ্বংসপ্রাপ্ত করে, তাই একে ডেমোলিশন স্কোয়াডও বলা হয়। কোষীয় বিপাকের ফলে যখন একটি কোষ ক্ষতিগ্রস্ত হয় বা কোষটি পুরনো হয় তখন এটি লাইসোজোমটি ফেটে যায় এবং কোষকে নিজের কোষকেই পাচন করে ফেলে, তাই একে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগও বলা হয়। এখন আমরা মুভ করব নেক্সট অঙ্গাণুতে, যা হলো সেন্ট্রিউল। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সাথে ব্যাম তন্তু উৎপন্ন করে এবং সহায়তা করে কোষ বিভাজনে। এখন নেক্সট হচ্ছে ভ্যাকিউল একটি বড় থলির ন্যায় অংশ, একক পর্দা বিশিষ্ট থাকে। এটি উদ্ভিদ কোষে, প্রাণী কোষের তুলনায় এটি উদ্ভিদ কোষে বড় থাকে এবং উদ্ভিদ কোষে একটি বা একাধিক কোষ ভ্যাকিউল থাকে। এটি এমিবার কোষে খাদ্য সঞ্চয় করে, তাই একে ফুড ভ্যাকিউলও বলা হয় এমিবায়। এটি কোষের বিভিন্ন বর্জ্য পদার্থ এবং খাদ্য সঞ্চয় করে রাখে, তাই বর্জ্য পদার্থ সঞ্চয় করে, তাই এটিকে কোষের ডাস্টবিনও বলা হয়। ভ্যাকিউলের কাজগুলির মধ্যে রয়েছে, এটি বিভিন্ন খাদ্য সঞ্চয় করে। এটি উদ্ভিদ কোষে এটি কোষীয় তরলে পূর্ণ থাকে, যার ফলে এটি কোষকে অনমনীয়তা এবং দৃঢ়তা প্রদান করে। এটি অভিস্রবণ চাপ বজায় রাখতে সহায়তা করে কোষের ভিতর। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিগড় বলি। এটি একটি দ্বিস্তর পর্দাবৃত্ত অঙ্গাণু। এটির ভিতরের পর্দাটি ভাঁজযুক্ত হয় এবং বাইরের পর্দাটি ছিদ্রযুক্ত হয়। ভিতরের এই ভাঁজগুলিকে বলা হয় ক্রিস্টি। এটি ভালোভাবে কার্যকরিতার জন্য ভিতরের ক্ষেত্রফল বৃদ্ধি করে ভাঁজ করার সাহায্যে। মাইটোকন্ড্রিয়া উৎসেচকের সাহায্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটকে জারিত করে বা O2 মিশিয়ে এটিপি আকারে শক্তি নির্গত করে, যা হচ্ছে একটি কোষের এনার্জি কারেন্সি। এবং মাইটোকন্ড্রিয়ার কাজগুলি হচ্ছে, যেহেতু এটি এটিপি উৎপন্ন করে তাই একে কোষের শক্তিগড় বলা হয়। এই এটিপি গুলি বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ায়, যেমন স্নায়ুর উদ্বেগ বৃদ্ধি বা উদ্বেগ প্রবাহ, আমাদের হাত পা যেমন এখন নড়াচ্ছি, এইগুলি তৈরিতে এগুলির জন্য এটিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে প্লাস্টিড হচ্ছে দ্বিস্তর পর্দা যুক্ত একটি অঙ্গাণু, যা উদ্ভিদ কোষে সাধারণত বর্তমান। প্লাস্টিড পাতা, ফুল, ফলকে রং দেয়। প্লাস্টিড আবার 3 প্রকারের হয়: ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এক ধরনের ক্রোমোপ্লাস্ট যার ভিতর ক্লোরোফিল নামক সবুজ রঙের রঞ্জকের উপস্থিতির কারণে এটি সবুজ রঙের হয়। লিউকোপ্লাস্ট বর্ণহীন বা সাদা হয়। প্লাস্টিডের কাজ সমূহ হচ্ছে, ক্লোরোপ্লাস্ট সৌরশক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে খাদ্য শক্তিতে পরিণত করে। ক্রোমোপ্লাস্ট পাতা, ফুল, ফলকে রং দেয়। লিউকোপ্লাস্ট বিভিন্ন খাদ্য যেমন স্টার্চ, প্রোটিন এবং ভিটামিন ইত্যাদি সঞ্চয় করে রাখে। কোষ আবার 2 প্রকারের হয়: ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল হচ্ছে যেই কোষে পর্দাবৃত্ত অঙ্গাণু থাকে এবং নিউক্লিয়াসটি সুগঠিত থাকে তাকে বলে ইউক্যারিওটিক সেল। এবং প্রোক্যারিওটিক সেল হচ্ছে যে কোষে
প্লাজমা পর্দা আবৃত অঙ্গাণু থাকে না এবং নিউক্লিয়াসটিও সুগঠিত থাকে না, তাকে বলে প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটির ভিতরে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় উপাদান যেমন নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা ইত্যাদি উপস্থিত থাকে। এটি এখন বর্তমানে সকল জীবের ভিতরেই ইউক্যারিওটিক কোষ পাওয়া যায়। প্রোক্যারিওটিক কোষ হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষের ভিতর যেহেতু সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই এদের জেনেটিক উপাদান বা ডিএনএ সাইটোপ্লাজমের সাথে জড়িত থাকে। এটির নিউক্লিয়াসটি পর্দাবৃত থাকে না, তাই একে নিউক্লিওয়েডও বলা হয়। বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল প্রোক্যারিওটিক সেল থাকে। যেহেতু আমরা জানি প্রোক্যারিওটিক সেলের ভিতর প্লাস্টিড থাকে না বা যে কোনো অঙ্গাণু থাকে না, তাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, প্রোক্যারিওটিক সেলের ভিতর রাইবোজোম থাকে, রাইবোজোম অঙ্গাণুটি থাকে। এবং যেখানে আমরা ছিলাম প্লাস্টিড থাকে না, তাই এইটির জন্য যেহেতু এরা ফটোসিনথেসিস করে, তাই এদের ক্লোরোফিল প্রয়োজন, যা প্লাস্টিডে উপস্থিত থাকে। এবং প্লাস্টিড না থাকায় এই ক্লোরোফিলটি তাদের ভেসিকেলে উপস্থিত থাকে এবং এর সাহায্যে তারা ফটোসিনথেসিস ইত্যাদি করতে পারে। এখন মুভ অন টু রাইবোজোম। রাইবোজোম কোষের ভিতর প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। এখন আমরা যেহেতু অভিস্রবণ সম্পর্কে জানবো, যেহেতু আমরা অভিস্রবণ হচ্ছে প্লাজমা পর্দার মাধ্যমে যখন সমপ্রকৃতির দুটি অসম ঘনত্বের দ্রবণ এর দ্রাবক অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে প্লাজমা পর্দার মাধ্যমে চলাচলকে অভিস্রবণ বা অসমোসিস বলে। অভিস্রবণী পদার্থের বিনিময়ের একমাত্র পদ্ধতি নয়, ব্যাপন হচ্ছে আরেকটি। উদাহরণস্বরূপ আমাদের দেহ থেকে CO2 নির্গত করা এবং O2 কে গ্রহণ করা। এখন আমরা ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য সম্পর্কে জানবো। ব্যাপন যে কোনো পদার্থে সঞ্চালিত হতে পারে, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র তরল পদার্থেই হতে পারে। ব্যাপন এর অণুগুলো কঠিন তরল এবং গ্যাসীয় হতে পারে, কিন্তু অভিস্রবণ তরল অণুগুলো সর্বদা অভিস্রবণের জন্য তরল অণু সর্বদা থাকে। ব্যাপনের জন্য অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, কিন্তু অভিস্রবণের জন্য অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। এবার কোষ, যেমন এমিবার কোষ তার চারপাশের পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে। এই প্রক্রিয়াটি এন্ডোসাইটোসিস নামে পরিচিত। এই প্রক্রিয়ার জন্য শক্তির প্রয়োজন এবং যখন একটি কোষ তার ভিতরের বজ্র পদার্থ এবং বিভিন্ন নিঃসরণকে কোষের বাইরে বের করে ফেলে, এই প্রক্রিয়াটি এক্সোসাইটোসিস নামে পরিচিত, যার জন্য শক্তির প্রয়োজন হয়। এতটুকু।